ওয়েলকাম টু বিডি চ্যানেল রবি 982। আজকে আমরা আলোচনা করব টেন্স নিয়ে। তো চলুন শুরু করা যাক। টেন্স টেন্স মানে হচ্ছে কাল বা সময়। আমরা জানি যে ইংরেজি শিখতে হলে টেন্স সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা রাখতে হবে। কেউ যদি ইংরেজিতে টেন্স সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা না থাকে বা কারো না থাকে, তাহলে কিন্তু সে ইংরেজিতে খুব বেশি ভালো করতে পারবে না। ইংরেজির একমাত্র অবলম্বন বলা যেতে পারে টেন্স। অতএব টেন্স সবারই জানা উচিত। তো আজকে আমি দেখাবো টেন্স কি, টেন্স কত প্রকার ও কি কি, প্রত্যেকটি টেন্সের বিস্তারিত আলোচনা। তো আসলে জানবো এখন যে টেন্স কি। টেন্স হচ্ছে ক্রিয়ার কাজ সম্পূর্ণ হওয়ার সময়কে টেন্স বলে। ক্রিয়ার কাজ সম্পূর্ণ হওয়ার সময়কে টেন্স বলে। ক্রিয়ার কাজ সম্পূর্ণ হওয়ার সময়কেই টেন্স বলে। আচ্ছা, ক্রিয়ার কাজ সম্পূর্ণ হওয়ার সময়কে টেন্স বলে, তাহলে ক্রিয়ার কাজ কি? ক্রিয়ার কাজ হচ্ছে, আমরা জানি কোনো কিছু করা, হওয়া, যাওয়া, খাওয়া, এগুলোকে বাংলায় ক্রিয়া বলে এবং ইংরেজিতে এগুলোকে ভার্ব বলে। আচ্ছা, যেমন করা একটা কাজ, কোনো কিছু কাজ করা, করা একটা ভার্ব। আচ্ছা, বর্তমানে সেটা হচ্ছে করি, ভবিষ্যতে সেটা করব, আর অতীতে সেটা হচ্ছে করেছিলাম। সো এই যে একটি ভার্ব তিনটি রূপ নিল। একটি হচ্ছে ভবিষ্যতের জন্য, আরেকটি হচ্ছে বর্তমানের জন্য, আরেকটি হচ্ছে অতীতের জন্য। সো এই যে একটি ভার্ব তিনটা রূপ দেখা গেল। সো এই জন্য এই টেন্সগুলোকে তিনটি ভাগে ভাগ করা হয়। মূলত এই টেন্স বা প্রধানত তিন ভাগে ভাগ করা হয়েছে। যথা একটি হচ্ছে প্রেজেন্ট টেন্স, যার নাম হচ্ছে বর্তমান কাল বা সময়। আরেকটি হচ্ছে পাস্ট টেন্স, অতীতকাল বা সময়। আরেকটি হচ্ছে ফিউচার টেন্স, ভবিষ্যৎকাল বা সময়। তাহলে আমরা সিদ্ধান্ত নিতে পারি যে টেন্স মূলত তিন প্রকার, বা টেন্স প্রধানত তিন প্রকার। আচ্ছা, আবার আমরা জানি যে প্রত্যেকটি টেন্সকে কর্মভিত্তিক চার ভাগে ভাগ করা হয়। অর্থাৎ প্রেজেন্ট টেন্সকে চারটি ভাগে ভাগ করা হয়, পাস্ট টেন্সকে চার ভাগে ভাগ করা হয়, ফিউচার টেন্সকে চার ভাগে ভাগ করা হয়। অর্থাৎ প্রত্যেকটি টেন্সকে যদি চারটি ভাগে ভাগ করা হয়, অর্থাৎ 3, 4, 12, অর্থাৎ টেন্স হচ্ছে মূলত টেন্সের চারটি, অর্থাৎ 3, 4, 12টি ভাগে ভাগ করা হয়েছে। আচ্ছা, এবার আসি যে প্রেজেন্ট টেন্স চারটি ভাগে ভাগ করা হয়েছে কী কী। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অর্থাৎ সাধারণ বর্তমানকাল সময়। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ঘটমান বর্তমানকাল বা সময়। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পুরাঘটিত বর্তমানকাল বা সময়। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পুরাঘটিত বর্তমানকাল বা সময়। অর্থাৎ আমরা জানতে পারলাম যে প্রেজেন্ট টেন্সকে চারটি ভাগে ভাগ করা হয়েছে। এছাড়াও পাস্ট টেন্সকেও চারটি ভাগে ভাগ করা হয়েছে। পাস্ট টেন্সকে চারটি ভাগে ভাগ করা হয়েছে, সেগুলো কী কী? সেগুলো হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, অর্থাৎ শুধুমাত্র প্রেজেন্টের জায়গায় হয়ে যাচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্স, যার অর্থ হচ্ছে সাধারণ অতীতকাল বা সময়। পাস্ট কন্টিনিউয়াস টেন্স, যার অর্থ হচ্ছে ঘটমান অতীতকাল বা সময়। পাস্ট পারফেক্ট টেন্স, যার অর্থ হচ্ছে পুরাঘটিত অতীতকাল বা সময়। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, যার অর্থ হচ্ছে পুরাঘটিত অতীতকাল বা সময়। এছাড়াও ফিউচার টেন্সকেও আবার চার ভাগে ভাগ করা হয়েছে। সেগুলো একইভাবেই বলা যেতে পারে যে ইনডিফিনিট, যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট, আবার এখানে ফিউচার ইনডিফিনিট। ফিউচার ইনডিফিনিট হচ্ছে সাধারণ ভবিষ্যৎকাল। ফিউচার কন্টিনিউয়াস, ঘটমান ভবিষ্যৎকাল বা সময়। ফিউচার পারফেক্ট টেন্স, পুরাঘটিত বর্তমানকাল বা সময়। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পুরাঘটিত বর্তমানকাল বা সময়। অর্থাৎ এখানেও আমরা দেখতে পাচ্ছি যে ফিউচার টেন্সকেও চার ভাগে ভাগ করা হয়েছে। আমরা দেখি যে ইনডিফিনিট টেন্স, যার অর্থ হচ্ছে সাধারণ কাল বা সময়, কিন্তু প্রেজেন্ট অর্থ হচ্ছে বর্তমান, আর এখানে পাস্ট অর্থ হচ্ছে অতীত, আর এখানে ফিউচার অর্থ হচ্ছে ভবিষ্যৎ। শুধুমাত্র এই তিনটি শব্দ বাদে বা এই তিনটি শব্দকে পরিবর্তন করে দিলে আমরা কিন্তু প্রত্যেকটা টেন্সে আলাদা আলাদা বৈশিষ্ট্য খুঁজে পাচ্ছি। যেমন ইনডিফিনিট টেন্স,
হ্যাঁ, কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট টেন্স, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আবার পাস্ট টেন্সে গেলেও দেখতে পাচ্ছি পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ কন্টিনিউয়াস টেন্স, এগুলো হচ্ছে কমন। তারপর আবার আসলো পারফেক্ট টেন্স, আবার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এগুলো সব জায়গায় দেওয়া হয়েছে, শুধুমাত্র পরিবর্তন হয়েছে প্রেজেন্ট আর পাস্ট টেন্সের বেলায় শুধুমাত্র পরিবর্তন হয়েছে পাস্ট, আর ফিউচার টেন্সের বেলায় শুধুমাত্র পরিবর্তন হয়েছে ফিউচার। দেখা যাচ্ছে যে টেন্স আমি বলছিলাম যে প্রত্যেকটি টেন্সকে চারটি ভাগে ভাগ করা হয়। প্রেজেন্ট টেন্সকে চারটি ভাগ, অর্থাৎ এই চারটি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট টেন্সের জন্য, আর 5 থেকে 8 অর্থাৎ এখানে হচ্ছে পাস্ট টেন্সের জন্য, আর 9 থেকে 12 এখানে হচ্ছে ফিউচার টেন্সের জন্য, অর্থাৎ 3, 4, 12টি টেন্স আমরা এখানে দেখতে পেলাম। তাহলে আমরা সিদ্ধান্ত নিতে পারি যে টেন্স মূলত 3 প্রকার। কি আবারও বলতেছি, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। আবার প্রত্যেকটি টেন্সকে কর্মভেদে 4টি ভাগে ভাগ করা হয়। প্রত্যেকটি টেন্সকে কর্মভেদে আবার 4 ভাগে ভাগ করা হয়। আচ্ছা, এবার আসি প্রত্যেকটি টেন্স নিয়ে বিস্তারিত আলোচনা। 1 নম্বরে আসছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে বিস্তারিত আলোচনা। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, যার অর্থ হচ্ছে সাধারণ বর্তমানকাল বা সময়। আচ্ছা, বাংলা বাক্যে ক্রিয়া শেষে স্বরীয় রস্যই এ অন্ত্যস্তই থাকিবে, অর্থাৎ বাংলা বাক্য ক্রিয়া শেষে স্বরীয় রস্যই এ অন্ত্যস্তয় থাকিবে। আচ্ছা, এর গঠন অর্থাৎ স্ট্রাকচার শব্দের অর্থ হচ্ছে গঠন। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন হচ্ছে সাব বলতে সাবজেক্ট, V1 বলতে হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, অবজেক্ট অর্থাৎ সাবজেক্ট V1 প্লাস অবজেক্ট, সাবজেক্ট V1 প্লাস অবজেক্ট। যেমন আমি কাজটি করি, আমরা এটা হচ্ছে বাংলা ভার্ব, আর এই বাংলা ভার্বটাকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি রয়ের শিকার রি ই উচ্চারণটা কিন্তু আসতেছে। সো এই ই উচ্চারণটা আসার কারণে এটি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমরা একটা জিনিস খেয়াল করলে দেখতে পারি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যে ভার্বটি সেটি মূলত 2টি অক্ষরে হয়ে থাকে। তাহলে এটাকে যদি আমরা স্ট্রাকচার অনুযায়ী এক্সাম্পলটা দিই, তাহলে সাবজেক্ট, এখানে সাবজেক্ট হচ্ছে আমি, তাহলে আমির ইংরেজি হচ্ছে আই, আর করি, তারপরে আসলো ভার্ব, এখানে ভার্ব হচ্ছে করি ইংরেজি হচ্ছে ডু। কাজটি অর্থাৎ এটা হচ্ছে অবজেক্ট, তাহলে অবজেক্টটা হচ্ছে দ্য ওয়ার্ক, অর্থাৎ আই ডু দ্য ওয়ার্ক। কিন্তু এই টেন্সের এর বাক্যটি সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে তবে মূল ভাবের সাথে এস বা ইএস যুক্ত করতে হবে। অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের সাথে আমরা যুক্ত করব এস বা ইএস। আচ্ছা, এস বা ইএস, চলুন এটা সম্পর্কে আরেকটু জিনিসটা ক্লিয়ার হয়ে যায়। আর যে ভার্বের সাথে যদি ও এস এস সি এস ডাবল এস থাকে, তাহলে কি যুক্ত করব আমরা? ইএস। উপরোক্ত বর্ণগুলো বাদে অবশিষ্ট বর্ণের ক্ষেত্রে আমরা যুক্ত করব হচ্ছে এস। যেমন সে স্কুলে যায়, এক্সাম্পল 1 নম্বর, সে স্কুলে যায়। হি গোজ টু স্কুল, হি হচ্ছে এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য এটি হচ্ছে এই ভার্বের সাথে ইএস যুক্ত হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এই ভার্বের সাথে ইএস যুক্ত হয়েছে, কিন্তু এই ভার্বের সাথে কোনো এস বা ইএস যুক্ত হয় না। এই ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়েছে কারণ কি? কারণ হচ্ছে হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আমরা পূর্বেই জেনে গেছি যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের সাথে এস বা ইএস হবে। এখন প্রশ্ন হচ্ছে যে কোথায় আমরা এস আর কোথায় হচ্ছে ইএস বসাবো। এর উত্তর হচ্ছে আমরা যেখানে দেখব যে ভার্বের শেষে ও এস এস সি এস ডাবল এস যদি থাকে, তাহলে আমরা বসাবো ইএস। এছাড়াও এই বর্ণগুলো বাদে অন্য কিছু থাকলে তাহলে আমরা বসাবো হচ্ছে এস। আচ্ছা, যেমন মা আমাকে পড়ায়,
তাহলে মা এখানে সাবজেক্ট, মায়ের ইংরেজি হচ্ছে মাদার, আর পড়াই পড়াই এখানে ভার্ব। আমরা দেখতে পাচ্ছি ভার্বের শেষে কিন্তু অন্তস্থয় রয়েছে, যেটা শুরুতে বলছিলাম যে বাংলা বাক্যে ক্রিয়া শেষ সরিয়ে রস্যই এই অন্তস্থয় থাকবে, এই ভার্বের কিন্তু শেষে অন্তস্থয় আছে। অতএব আমরা বলতে পারি এটি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস হচ্ছে ভার্ব প্লাস অবজেক্ট, অর্থাৎ এখানে ভার্ব হচ্ছে টিচ, টিচ মানে হচ্ছে শিক্ষা দেওয়া বা পড়ানো। আচ্ছা, TEACS টিচ, সিএস যুক্ত আছে, এজন্য এখানে যুক্ত হয়েছে ইএস। সিএস আছে এখানে, সিএস থাকার কারণে যুক্ত হয়েছে ইএস, ইএস এবং মি। আমাকে অর্থ হচ্ছে মি, অর্থাৎ মাদার টিচেস মি, মা আমাকে শিক্ষা দেয়। আচ্ছা, মাদার এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তারপর আসছে 3 নাম্বার এক্সাম্পল। 3 নাম্বার এক্সাম্পল বলছে যে করিম তোমাকে দেখে, করিম তোমাকে দেখে, করিম কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। অতএব আমরা বলতে পারি করিম যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে। তাহলে করিম লুকস ইউ, করিম তোমাকে দেখে, করিম লুকস ইউ, লুকস LOOKS লুকস, যেখানে এস যুক্ত হয়েছে, ও এস এস সি এস ডাবল এস কোনোটাই নেই, এই জন্য কিন্তু ইএস যুক্ত হয় নাই, ইএস যুক্ত হয় নাই, হয়েছে শুধুমাত্র এস যুক্ত। আচ্ছা, তাহলে আমরা জানতে পারলাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সম্পর্কে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে যদি আমি সারসংক্ষেপ করে বলতে চাই, তাহলে যেটি দাঁড়ায় সেটি হচ্ছে বাংলা বাক্যে ক্রিয়া শেষে, অর্থাৎ বাংলা বাক্যে ক্রিয়া শেষে সরি ও রস্যই এই অন্তস্থয় থাকবে। 1 নাম্বার মনে রাখা আর টিপস, যে বাংলা বাক্যে ক্রিয়া শেষে সরি ও রস্যই এই অন্তস্থ থাকবে। যদি এগুলোও না থাকে, শুধুমাত্র উচ্চারণগুলো যদি এই সরি ও রস্যই এই অন্তস্থের মতো হয়, তবুও কিন্তু সেটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যেমন করি, এখানে কিন্তু কোনো রস্যই নেই এসে, কিন্তু উচ্চারণ করলে আমরা কিন্তু ই উচ্চারণটা দেখতে পাচ্ছি। সো আমরা বলতে পারি যে যদি উচ্চারণটা সরি ও রস্যই এই অন্তস্থ হয়, তাহলে সেটি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এবার দ্বিতীয়ত যেটা মনে রাখতে হবে সেটি হচ্ছে গঠন। গঠনটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট, বিকজ এটি আমরা যদি না মনে রাখতে পারি তাহলে কিন্তু আমাদের টেন্স থেকে খুব বেশি লাভবান হতে পারবো না। তাহলে এর গঠনটা কি? সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট। আচ্ছা, আমরা আরেকটি কথা বলছি যে সাবজেক্ট যদি, এই টেন্সের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তবে মূল ভাবের সাথে এস বা ইএস যোগ করতে হবে। অর্থাৎ এটা আর একটা রুলস হচ্ছে, যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে এস বা ইএস যুক্ত করতে হবে। যদি আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হওয়া সত্ত্বেও যদি আমরা যুক্ত না করি, তাহলে সেটি হবে ভুল। অতএব আমাদের যুক্ত করতেই হবে। তারপর আসে যে কোথায় আমরা এস বা ইএস যুক্ত করব। যে ক্ষেত্রে ইএস যুক্ত করব তা হচ্ছে ভার্বের সাথে যদি ও এস এস সি এস ডাবল এস থাকে, তাহলে ইএস যোগ করব। আর উপরোক্ত বর্ণগুলো, অর্থাৎ এগুলো ছাড়া যদি অন্য কোনো বর্ণ থাকে, তাহলে আমরা যুক্ত করব হচ্ছে এস। তো আমরা এর পাশাপাশি মনে রাখার জন্য, এই সকল উদাহরণগুলো মনে রাখার জন্য বা টেন্স মনে রাখার জন্য আমাদের সবথেকে বেশি গুরুত্বপূর্ণ দিয়ে খেয়াল করতে হবে উদাহরণগুলো যদি আমরা মনে রাখতে পারি, তাহলে আমরা কিন্তু টেন্সের যে স্ট্রাকচার সেগুলো মনে রাখতে পারবো এবং টেন্সের বিস্তারিত সেগুলো আমরা জানতে পারবো। অতএব এখানে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে যে জিনিসটা টেন্সের ক্ষেত্রে, একটা হচ্ছে বাংলা চিনিবার উপায়, দ্বিতীয় নাম্বার হচ্ছে গঠন, তৃতীয় নাম্বার উদাহরণ। এই 3টা জিনিস যদি আমরা খেয়াল রাখতে পারি, তাহলে টেন্স সম্পর্কে আমাদের পুরোপুরি ধারণা ক্লিয়ার হয়ে যাবে। এখন আসি, এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে যদি আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স করি, অর্থাৎ প্রশ্নবোধক বাক্য করি, তাহলে কি হয়? আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে হচ্ছে প্রশ্নবোধক বাক্য। ইন্টারোগেটিভ মানে হচ্ছে কি? প্রশ্নবোধক বাক্য। আচ্ছা, এটাকে যদি আমরা এখন প্রশ্নবোধক বাক্য করি, তাহলে কিভাবে করব? এটি প্রশ্নবোধক করতে গেলে প্রথমে আমাদের যেটা প্রয়োজন, প্রথমে হচ্ছে ডু ডাস, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব 1 অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপর অবজেক্ট, এবং যেহেতু প্রশ্নবোধক সেন্টেন্স বা ইন্টারোগেটিভ সেন্টেন্স, সেহেতু শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকতেই হবে, মাস্ট, অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন থাকতেই হবে। যদি প্রশ্নবোধক চিহ্ন না দিই, তাহলে সেন্টেন্সটা কিন্তু হবে না। যেমন উদাহরণ দিয়ে বলতে পারি, করিম কি মাঠে যায়। এখানে করে শিকার কি আছে এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন আছে, অতএব আমরা বলতে পারি এটি হচ্ছে
ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর এই সেন্টেন্সটি স্ট্রাকচার অনুযায়ী যদি আমরা বলি তাহলে কি আসবে, প্রথমে ডু অথবা অবলিক ডাস, আমরা বসাবো ডাস, কেননা ডাস বসাবো এই জন্য এখানে করিম হচ্ছে সাবজেক্ট আর সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে করিমের সাথে এখানে ডাস বসাতে হবে। তারপর আসি সাবজেক্ট, সাবজেক্ট এখানে করিম, তারপর বলছে ভিওয়ান, ভিওয়ান হচ্ছে যায়, এটা হচ্ছে যায়। আচ্ছা, যায় বানানটা ভুল, যাই হচ্ছে হবে 29 একর যা 29 তয়, 29 একর যা 29 তয়। যায়। আচ্ছা, তাহলে করিম কি মাঠে যায়? ডাস করিম গো টু ফিল্ড, ফিল্ড মানে হচ্ছে মাঠ। আচ্ছা, মাঠ এখানে হচ্ছে অবজেক্ট, সো আমরা বলতে পারি যে ডাস করিম গো টু ফিল্ড, করিম কি মাঠে যায়। তারপর বলছে যে তারা কি বই পড়ে, তারা কি বই পড়ে, এখানে কি আছে এই জন্য হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, পড়ে এই উচ্চারণটা আসতেছে সেজন্য এটি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ইন্টারোগেটিভ করতে হলে যেটি দাঁড়ায় সেটি হচ্ছে প্রথমে ডু অবলিক ডাস, তাহলে তারা, তারা হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার, এই জন্য এখানে হবে ডু, ডু, তারপরে ইংরেজি কি দে, তারা ইংরেজি হচ্ছে দে, তারপরে বসলো হচ্ছে দে, আর পরে ইংরেজি হচ্ছে রিড, রিড দ্য বুক, অর্থাৎ ডু দে রিড দ্য বুক। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ডাস বসে, বাকি পারসনের ক্ষেত্রে কি বসে, ডু বসে। এটা আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ, যেটা মনে রাখতে হবে, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় সেক্ষেত্রে ডাস, আর অন্য ক্ষেত্রে বসাতে হবে ডু। আমরা একটা জিনিস খেয়াল করলে দেখতে পারি এখানে কিন্তু ডাস অর্থাৎ ইএস যুক্ত হয়েছে, ইএস এর একমাত্র সম্পর্ক শুধুমাত্র যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে এস বাই ইএস, যেটা আমি শুরুতেই বলছি। অতএব ডাস শুধুমাত্র সেই ক্ষেত্রে বসবে যেখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে, অন্য কোনো ক্ষেত্রে ডাস কখনো ব্যবহার করা হয় না। আচ্ছা, অন্য ক্ষেত্রে তাহলে আমরা কি ব্যবহার করব, ডু, অবশ্যই ডো। আচ্ছা, আমরা তাহলে জানতে পারলাম ইন্টারোগেটিভ সেন্টেন্স সম্পর্কে, ইন্টারোগেটিভ সেন্টেন্স কীভাবে করতে হয় সে সম্পর্কে। এখন আসি নেগেটিভ, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে নেগেটিভ কীভাবে করব সেটা নিয়ে এখন আলোচনা করব। নেগেটিভ সেন্টেন্স অর্থ হচ্ছে না বোধক বাক্য, নেগেটিভ মানে হচ্ছে না বোধক, আর সেন্টেন্স মানে হচ্ছে বাক্য অর্থাৎ না বোধক বাক্য। নেগেটিভ কোনো সেন্টেন্সকে যদি আমরা নেগেটিভ করতে যাই তাহলে যেটি করতে হবে, প্রথমে আমাদের সাবজেক্ট নিতে হবে, তারপর ডু নট, তারপরে ডাস নট, তারপরে ভিওয়ান অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে হচ্ছে অবজেক্ট। অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ সেন্টেন্স যদি করতে যাই তাহলে যেটি আমাদের গঠন মনে রাখতে হবে, প্রথমে মনে রাখতে হবে সাবজেক্ট, তারপর ডু নট, ডাস নট, তারপর ভিওয়ান, তারপরে হচ্ছে অবজেক্ট। আবার বলতেছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস ডু নট অবলিক ডাস নট প্লাস ভিওয়ান প্লাস অবজেক্ট। যেমন এক্সাম্পল, তারা তোমাকে দেখে না, তাহলে সাবজেক্ট এখানে কে, দে, সাবজেক্ট এখানে তাহলে কে, দে, তাহলে তারা তোমাকে দেখে না, দে, তারপরে আসলো হচ্ছে দেখা, সরি নেগেটিভ এই জন্য বসাতে হবে ডু নট অবলিক ডাস নট, তাহলে আমরা কোনটা বসাবো, ডু নট না ডাস নট, অবশ্যই ডু নট, কারণ দে হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার সেহেতু বসাতে হবে আমাদের ডু, যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হতো তাহলে আমরা বসাতাম হচ্ছে ডাস। আচ্ছা, ডু নট, তাহলে আমরা বসালাম কি, ডু নট, তারপরে আসলো কি দেখে, দেখা ইংরেজি কি লুক, তাহলে এখানে কি বসাবো, লুক, তাহলে দে ডু নট লুক, আর তোমাকে ইংরেজি হচ্ছে ইউ, তাহলে আমরা বলতে পারি দে ডু নট লুক ইউ, তারা তোমাকে দেখে না। আচ্ছা, তারপরে আসি মতিন গান গায় না, মতিন ডাস নট সিং আ সং, মতিন ডাস নট কেন হলো, বিকজ ডাস নট
ডাস নট হলো এই জন্য কারণ মতিন হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এই জন্য ডু না বসে হয়ে গেল ডাস নট। আচ্ছা, গান করা, গান গান করা, গান করার ইংরেজি হচ্ছে সিং, আর সে কী করে গান করে, এই জন্য হচ্ছে গানের ইংরেজি হচ্ছে এ সং। সে একটি কী করে গান করে, মতিন ডাস নট সিং এ সং। গান মতিন গান গায় না। সিং মানে হচ্ছে গাওয়া, আর এ সং মানে হচ্ছে গান, অর্থাৎ মতিন গান গায় না। এখন এই সেন্টেন্সগুলো আমরা শিখলাম যে কীভাবে ইন্টারগেটিভ করতে হয়, কীভাবে নেগেটিভ করতে হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে। এখন আসি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে ইন্টারগেটিভ প্লাস নেগেটিভ, অর্থাৎ একটি সেন্টেন্সে যদি দুইটাই রূপ থাকে, ইন্টারগেটিভ থাকে আবার নেগেটিভ রূপও থাকে, অর্থাৎ প্রশ্নবোধক প্লাস হচ্ছে নাবোধক দুটিয়ে থাকে, তাহলে আমরা ওটা যেভাবে সলভ করব তা হচ্ছে প্রথমে বসাবো ডু নট, তারপরে বসাবো ডু নট অবলিক ডাস নট, অর্থাৎ ডু নট অবলিক ডাস নট, ডু নট অথবা ডাস নট, তারপর বসাবো সাবজেক্ট, তারপর আবার V1 আর দেন অবজেক্ট এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন। আমরা যদি এক্সাম্পল অর্থাৎ উদাহরণের সাহায্যে জিনিসটা ক্লিয়ার করতে পারি, যেমন তারা কি তোমাকে দেখে না। এখানে দেখেন যে কোয়ারি শিকার কি আছে, আবার শেষে আছে দন্তান্ন একার না, অর্থাৎ কোয়ারি শিকার কি থাকার কারণে এটি হয়ে গেল ইন্টারগেটিভ সেন্টেন্স, আর দন্তান্ন একার না অর্থাৎ না থাকার কারণে এটি হয়ে গেল নেগেটিভ সেন্টেন্স, অর্থাৎ ইন্টারগেটিভ প্লাস নেগেটিভ দুটোই আছে। এই জন্য এটার গঠন হচ্ছে প্রথমে ডু নট অবলিক ডাস নট বসাতে পারি, দেন তারপরে বসাতে পারি আমরা হচ্ছে সাবজেক্ট, তারপরে আসলো সাবজেক্ট, এখানে সাবজেক্ট হচ্ছে তারা ইংরেজি হচ্ছে দে, আর দেখা ইংরেজি হচ্ছে লুক, দে লুক ইউ, অর্থাৎ পুরো সেন্টেন্সটাকে ট্রান্সলেশন করলে যেটা দাঁড়ায় ডু নট দে লুক ইউ। তারপরে আসে 2 নম্বর উদাহরণটা হচ্ছে বাবা কি বাড়িতে আসে না, কোয়ারি শিকার কি আছে আবার দন্তান্ন একার না আছে। আচ্ছা, এই সেন্টেন্সটাতে যদি আমরা লক্ষ্য করি ভার্ব কোনটে, ভার্ব হচ্ছে আসা বা আসে। আচ্ছা, এই আসের কিন্তু কোনো দন্তার সহায়িকার সে উচ্চারণ করলে দন্তার সহায়িকা সে এই উচ্চারণ আসতেছে, সো এই কারণে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আচ্ছা, এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হওয়ার কারণে এটি স্ট্রাকচারটা আমরা জানি যে প্রথমে বসবে হচ্ছে সাবজেক্ট প্লাস হচ্ছে ভার্ব প্লাস হচ্ছে অবজেক্ট, কিন্তু এখানে লেখা আছে যে ইন্টারগেটিভ প্লাস নেগেটিভ, অর্থাৎ কোয়ারি শিকার কি প্লাস হচ্ছে আবার আছে দন্তান্ন একার না, এই জন্য এটি হচ্ছে ইন্টারগেটিভ প্লাস নেগেটিভ দুটি একত্রে। আর এই সেন্টেন্সটিকে যদি আমরা সাজাই তাহলে আমরা প্রথমে কি বসাবো ডাস, বিকজ ডাস এই জন্যই বসাবো বা ডাস নট এই জন্য বসাবো, বাবা হচ্ছে এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য এখানে বসেছি আমরা হচ্ছে ডাস। তারপর হচ্ছে আশা ইংরেজি কি কাম, কোথায় আসে সে বাড়িতে, এই জন্য তে আছে তরিকাতে, এই জন্য বাড়িতে, সেজন্য হচ্ছে টু হোম, অর্থাৎ ডাস নট ফাদার কাম টু হোম। আমরা আজকে আলোচনা করলাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সম্পর্কে বিস্তারিত। আগামী পর্বে আমি আলোচনার চেষ্টা করব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে। তো এ পর্যন্ত সবাইকে ধন্যবাদ।